ভাইজান, আইজ রাইতে এই কামটা না করলে কি চলতো না? আসমান তো মেঘে কালা হয়ে আছে, আর নদীর পাড়ের এই গোরস্থানটা এমনিতেই সুবিধার না। হ্যাঁ, নদী কি তোর আর আমার ডরের হিসাব কইরা ভাঙ্গরে রতন? কাইল সকালের মধ্যে এই জায়গাটা ভাইঙ্গা নদীতে তলায়া যাইব। মেম্বার সব টেকা দিছে। জিন্দা মানুষের থাইকা মরা মানুষের দাম এখন বেশি। নে কামে লাগ। কিন্তু ভাইজান, রাত বিরাতে পুরানা কবর খুইরা লাশ তোলা, আমার তো হাত পা অবশ হইয়া আসতেছে। যদি কিছু বাই হইয়া আসে? আরে বাইর হইব আবার কি? মরা মানুষ মাটিতে মিশা যায়, হাড্ডি গুলা ছাড়া আর কিচ্ছু থাকে না। ৩০ বছর ধইরা মাটি খুঁড়তাছি। জিন্দা মানুষরে যদ্দূর ভয় পাস, মরা মানুষরে তার কানা করিও ভয় পাবি না। ওরা কিচ্ছু করতে পারে না। যা, ওই শিমুল গাছের গোড়ার কবর চায় কোদাল দেওয়া শুরু কর। ইনি হচ্ছেন করিম শেখ। গোরখোদক হিসেবে তার নাম ডাক আশেপাশের 10 গ্রামে। কবর খোঁড়া, বেওয়ারিশ লাশ দাফন করা, কিংবা নদী ভাঙনের সময় পুরনো কবর থেকে হাড়গোড় তুলে নতুন জায়গায় দাফন করা, এসব তার কাছে ডাল ভাত। মৃত্যু বা পচনশীল শরীর নিয়ে তার কোনো আবেগ নেই। অন্যদিকে রতন একদম নতুন। পেটের দায়ে ভাইজানের সাথে এই ভয়ঙ্কর কাজে এলেও গোরস্থানের নিস্তব্ধতা তাকে প্রতি মুহূর্তে গ্রাস করে। রতন কাপা কাপা হাতে কোদাল চালানো শুরু করলো। করিমও অন্যদিক থেকে মাটি সরাতে থাকলো। বাতাসে একটা ব্যবসা পচা গন্ধের সাথে কেমন একটা অদ্ভুত বুনো গন্ধ ভেসে আছে। হঠাৎ রতনের কোদাল শক্ত কিছু একটার সাথে ধাক্কা খেয়ে টং করে আওয়াজ হলো। ভাইজান, নিচে শক্ত কি জানি বাইজা উঠল, মনে হয় হাড্ডি। আহাম্মকের মতো কথা কইস না রতন। ২০ বছরের পুরানা কবর, হাড্ডি তো মাটির লগে মিশা যাওয়ার কথা। টর্চ তার ধরে দিকে। করিম নিজে গর্তের ভেতরে নেমে হাত দিয়ে মাটি সরাতে থাকল। হঠাৎ তার হাত থেমে গেল। টর্চের আলোয় দেখা গেল মাটির নিচে কোনো হাড়গোড় নেই, বরং সম্পূর্ণ অবিকৃত একটি কাফনের কাপড় দেখা যাচ্ছে। ২০ বছর মাটির নিচে থাকার পরও কাপড়টা একটুও পচেনি, শুধু কাদা লেগে আছে। রাত তখন 12:30। মেম্বার সাহেব ছাতা মাথায় দিয়ে সেখানে এসে পৌঁছালো। তার সাথে একজন পাহারাদার। করিম আর রতন মিলে সেই অবিকৃত কাফনে মোড়ানো লাশটা বাঁশের খাটিয়ায় তুলে রেখেছে। রতনের মুখ ভয়ে কাগজের মতো সাদা হয়ে আছে। কি অবস্থা করিম? কাজ কত দূর? এই একটা কবরের জন্যই তো যত ঝামেলা। নদীর যা রূপ, আইজ রাইতেই মনে হয় সব শেষ হয়ে যাইব। মেম্বার সাহেব, একটা ঝামেলা হইছে। এইটা কার খবর ছিল? ২০ বছর পার হইয়া গেছে, কিন্তু কাফনের কাপড় তো পচে নাই। আর লাশের ওজনও তো জিন্দা মানুষের মতো ভারী। কি কবিগুলা? এইটা তো ওই পাগলা ফকিরের কবর। গ্রামের মানুষে কইতো লোকটা নাকি কালা জাদু করা ছিল। মরার পর কেউ তারে ছুঁইতে চায় নাই। এই নদীর পারে আইনা ফালাইয়া রাখছিল। তুমি ওইসব বাদ দেও। তোমারে কয়টা টাকা বেশি দিমু নে। লাশটা জলদি নিয়া নতুন গোরস্থানে ফুইতা ফালাও। মেম্বার সাহেব তাড়াহুড়ো করে চলে গেলেন। করিম আর রতন খাটিয়া তোলার জন্য দুই পাশে দাঁড়ালো। ভাইজান, আমার কথা শুনেন, এই লাশ এইখানেই ফালাইয়া থইয়া চইলা যায়। আমার মনে কইতাছে এই কাফনের ভিতরে কোনো মানুষ নাই, অন্য কিছু আছে। আহ, চুপ কর। টেকা হালাল করতে হইব না। তুই খাটিয়ার পিছন দিকটা দহর শক্ত কইরা একবার নতুন কবরে ফালাইতে পারলেই আমাগো কাম শেষ। তারা খাটিয়া কাঁধে তুলে হাঁটতে শুরু করলো। চারদিকে এখন ঘন অন্ধকার। নদীর গর্জন আরো বেড়েছে।
হঠাৎ ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করলো। করিম সামনে আর রতন পেছনে। তারা খাটিয়া কাঁধে নিয়ে একটি বাঁশবাগান পার হচ্ছে। রতনের মনে হচ্ছে কাঁধের ওপরের লাশটা যেন প্রতি কদমে একটু একটু করে ভারী হচ্ছে, যেন কাফনের ভেতরের জিনিসটা ফুলে ফেপে উঠছে। হ্যাঁ, ভাইজান, খাটিয়াটা একটু নামাই, আমার কাজ ছিঁড়া যাইতাছে। এত ওজন তো একটা মরা মানুষ হইতে পারে না। আরে আর একটু পর, একটু কষ্ট কইরা দইরা রাখ। হঠাৎ বাঁশবাগানের ভেতরের বাতাস একদম থেমে গেল। রতনের মনে হলো তার ঠিক কানের কাছে কেউ একজন ভারী নিঃশ্বাস ফেলছে। সে আর চোখে খাটিয়ার দিকে তাকালো। টর্চের আলো সরাসরি লাশের ওপর পড়ছে না, কিন্তু আবছা আলোয় সে যা দেখতে পেল তাতে তার রক্ত হিম হয়ে এলো। কাফনের কাপড়ের বুকের কাছটা ধীরে ধীরে একবার ফুলে উঠছে, আবার নামছে, ঠিক জ্যান্ত মানুষ যেভাবে নিঃশ্বাস নেয়। ইয়া আল্লাহ, ভাইজান, লাশ তো নিঃশ্বাস নিতেছে। খাটিয়াটা এক পাশ কাত হয়ে মাটিতে পড়ে গেল। করিমও ধাক্কা খেয়ে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল। তোর আজকে আমি হাড্ডি গুড়া করমু রতন, কাম চোর কোথাকার। বিশ্বাস করেন ভাইজান, আমি নিজে দেখছি ওইটার বুক নড়তা ছিল। করিম রাগে গজগজ করতে করতে লাশের কাছে গেল। সে টর্চের আলোটা সরাসরি কাফনের ওপর ফেলল। সব কিছু স্থির, কোনো নড়াচড়া নেই। কই কি নড়তাছে? সব তোর চোখের ভুল। খাটিয়া ধর জলদি। করিম যেই খাটিয়ার বাঁশটা ধরতে যাবে ঠিক সেই মুহূর্তে কাফনের ভেতর থেকে একটা বিকট শব্দ হলো, ঠিক যেন শুকনো হাড় চিবানোর মতো মটমট আওয়াজ। করিম চমকে 2 কদম পিছিয়ে গেল। টর্চের আলোয় দেখা গেল কাফনের কাপড়ের ভেতর দিয়ে একটা হাত বেরিয়ে এসেছে, কিন্তু সেটা কোনো মানুষের হাত নয়। হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, আর নখগুলো পশুর নখের মতো কালো এবং ধারালো। হাতটা ধীরে ধীরে বাঁশের খাটিয়ার একটা খুঁটি শক্ত করে চেপে ধরল। ও ভাইজান গো, এইটা কি? হঠাৎ করেই কাফনের ভেতর থেকে একটা ফ্যাঁসে বহু বছরের পুরনো ভাঙা গলার আওয়াজ ভেসে এলো। 20 বছর এই মাটির নিচে দম বন্ধ হইয়াছিল রে করিম, আইস তুই আমারে মুক্ত করলি। করিমের মতো শক্ত মানুষের বুকের ভেতরটাও এবার ছ্যাদ করে উঠল। তার 20 বছরের অভিজ্ঞতায় সে বুঝতে পারল এই জিনিসটা যাই হোক না কেন, এটা শুধু একটা লাশ নয়, এটা মৃত্যু পার হয়ে আসা একটা অশুভ অভিশাপ। খাটিয়ার ওপর পড়ে থাকা কাফনটা এবার ভেতর থেকে ফেটে যাওয়ার মতো আওয়াজ করে ছিঁড়ে গেল। টর্চের আলো মাটিতে পড়ে আছে, আর সেই আবছা আলোতে দেখা গেল একটা বীভৎস দৃশ্য। 20 বছর মাটির নিচে থাকার পরও লোকটার শরীরের চামড়া পচেনি, বরং কুঁচকে গিয়ে গাছের ছালের মতো শক্ত আর কালো হয়ে গেছে। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার মতো, আর চোখের মণি বলতে কিছু নেই, পুরোটাই ঘোলাটে হলুদ। লোকটার ঠোঁট কাটা, যার ভেতর দিয়ে ধারালো হলদেটে দাঁত বেরিয়ে আছে। ভাইজান, ভাইজান, ও আল্লাহ, আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। করিমের সারা জীবনের সাহস যেন এক মুহূর্তে উবে গেছে। সে বুঝতে পারল সামনে যেটা বসে আছে সেটা কোনো মরা মানুষ নয়, সাক্ষাৎ একটা শয়তান। কাফন ছিঁড়ে সেই কুচকানো হাড় গিলে শরীরটা খাটিয়া থেকে নিচে নামার চেষ্টা করছে। তার হাড়ের ভেতর থেকে মটমট করে এমন সব শব্দ হচ্ছে যেন 20 বছর পর শরীরের জোড়াগুলো খুলছে। রতন, ওই চাখারা দৌড় দে ভাই, এইটা লাশ না, এইটা শয়তান। রতনের শরীর জমে পাথর হয়ে গেছে। সে ওঠার চেষ্টা করেও বারবার পড়ে যাচ্ছে।
ঠিক তখনই লাশটা তার লম্বা ধারালো নখওয়ালা হাতটা রতনের পায়ের দিকে বাড়িয়ে দিল। এত তারা কিসের রে করিম? আমারে নতুন ঘরে নিয়ে যাবি না? আয়, আমার বড্ড খিদা। 20 বছর ধইরা তাজা রক্ত খাই না। লাশটা সাপের মতো মাটিতে বুক ঘেঁষে রতনের দিকে এগুতে থাকলো। করিম আর এক মুহূর্ত দেরি করল না। সে তার হাতে থাকা লোহার ধারালো কোদালটা তুলে সর্বশক্তিতে লাশটার বাড়িয়ে দেওয়া হাতের ওপর কোপ বসিয়ে দিল। ইয়া আল্লাহ! যা শয়তান, দূর হ! কোদালের কোপ লাশটার হাতে লাগতে একটা বিকট ধাতব শব্দ হলো, যেন পাথরে লোহা আঘাত লেগেছে। লাশটার হাত কাটল না, কিন্তু লোহা লাগার কারণে সে তীব্র যন্ত্রণায় একটা পৈশাচিক চিৎকার দিয়ে উঠল। শব্দটা এতই তীক্ষ্ণ যে রতনের কানের পর্দা মনে হয় ফেটে যাবে। এই সুযোগে করিম রতনের কলার চেপে ধরে হেঁচকা টানে তাকে দাঁড় করিয়ে দিল। দৌল হারামজাদা, জানিয়া ভাগ! করিম আর রতন বাঁশবাগানের কাদা জলমাখা রাস্তা দিয়ে পাগলের মতো দৌড়াতে থাকলো। তাদের পেছনে সেই পৈশাচিক চিৎকার আর মাটিতে ভারী কিছু একটা ঘেঁষটে ঘেঁষটে এগিয়ে আসার শব্দ শোনা যাচ্ছে। মৃত্যু মানুষের জীবনের আমোঘ সত্য, কিন্তু কিছু কিছু মানুষ বেঁচে থাকতে শয়তানের এত কাছাকাছি চলে যায় যে মৃত্যুর পরও মাটি তাদের গ্রহণ করতে চায় না। এই পাগলা ফকির ছিল তেমনই একজন। কালো জাদুর চর্চা করতে করতে সে নিজের আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছিল। আজ নদী ভাঙনের কারণে তার কবর উন্মুক্ত হয়ে যাওয়ায় সেই অশুভ শক্তি আবার জেগে উঠেছে। করিম আর রতন দৌড়াতে দৌড়াতে গ্রামের সীমানার কাছে চলে এসেছে। রতনের পা আর চলছে না। সে হাঁপাতে হাঁপাতে মসজিদের বারান্দার সিঁড়ির কাছে আছড়ে পড়ল। করিমও কোদাল হাতে হাঁপাচ্ছে। তারা পেছনে তাকিয়ে দেখল বাঁশবাগানের অন্ধকার থেকে দুটো হলুদ চোখ জ্বলজ্বল করতে করতে তাদের দিকেই এগিয়ে আসছে। লাশটা হাঁটছে না, বরং তার হাত ও পায়ের ওপর ভর দিয়ে মাকড়সার মতো অবিশ্বাস্য দ্রুত গতিতে ছুটে আসছে। ভাইজান, ও তো আইসা পড়ল, আমা গোয়ার রক্ষা নাই। হুজুর, হুজুর! ও ইমাম সাহেব, দরজা খুলেন, জিন্দা লাশ বাইর হইছে। ভেতর থেকে দরজা খোলার কোনো শব্দ হলো না। করিম বুঝতে পারল এত রাতে ভেতরে কেউ নেই, বা বৃষ্টির শব্দে কেউ শুনতে পাচ্ছে না। ওদিকে জ্যান্ত লাশটা মাঠ পার হয়ে মসজিদের সীমানার ঠিক কাছাকাছি চলে এসেছে। কিন্তু হঠাৎ সে থমকে দাঁড়ালো। মসজিদের পবিত্র সীমানার ভেতরে সে পা রাখতে পারছে না। তার হলুদ চোখ দুটো রাগে আর ক্ষোভে জ্বলজ্বল করছে। লাশটা সীমানার বাইরে থেকে তার লম্বা নখ দিয়ে মাটি খামচে ধরে আছে। করিম বুঝতে পারল তারা আজ রাত পার করতে পারবে না। মসজিদের ভেতরে ঢুকতে না পারলেও সারা রাত এখানে বসে থাকা সম্ভব নয়। আর মেম্বার সাহেব বা গ্রামের কেউ এই বৃষ্টির রাতে তাদের সাহায্য করতে আসবে না। রতন, ডর পাইস না। লোহা আর আল্লাহর কালাম, এই দুইটাই শয়তানের জম। আমার লোকে আয়াতুল কুরসি পড়তে থাক। করিম চোখ বন্ধ করে বৃষ্টির মধ্যে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো। রতনও কাঁপা কাঁপা গলায় তার সাথে যোগ দিল। কোরআনের আয়াত শোনার সাথে সাথে লাশটা যেন পাগলের মতো হয়ে গেছে। সে নিজের মাথা মাটিতে ঠুকতে থাকে আর বীভৎস চিৎকার করতে থাকে। হঠাৎ করেই করিমের মাথায় একটা বুদ্ধি এলো। সে জানে এই শয়তানকে মাটিতে পুঁতে লাভ নেই। মাটি তাকে আগেই অস্বীকার করেছে। একে একমাত্র মেঘনার উত্তাল জলরাশি গ্রাস করতে পারবে। শোন রতন, আমি ওরে নদীর পারে টাইনা নিয়ে যাবো, তুই এইখানেই থাকবি। না ভাইজান, আপনি যাইয়েন না। চুপ! আমি যদ্দূর জানি
কালো জাদুকররা বহতা পানির ডরায় মেঘনা নদী আইজরে গিলব। করিম কোদালটা হাতে শক্ত করে ধরে এক লাফে মসজিদের সীমানা থেকে বাইরে বেরিয়ে এলো। তাকে দেখেই লাশটা বিকট শব্দ করে তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হলো, কিন্তু করিম দৌড় দিল সরাসরি নদী ভাঙন কবলিত পাড়ের দিকে। লাশটা এবার শিকারের লোভে উন্মত্ত হয়ে করিমের পিছু নিল। করিম কাদার মধ্যে আচার খেতে খেতে দৌড়াচ্ছে। পেছনে লাশটার নখের আঁচড় তার পায়ে ঠিক কয়েক ইঞ্চি দূরে মাটিতে পড়ছে। নদীর গর্জন আর বৃষ্টির শব্দ মিলে এক ভয়াবহ পরিবেশ তৈরি করেছে। করিম একেবারে নদীর পাড়ে, যেখানে মাটি ফেটে ভাঙনের সৃষ্টি হয়েছে, সেখানে এসে দাঁড়ালো। নিচে অন্তত 20 ফুট গভীর দিয়ে মেঘনার রাক্ষসে স্রোত বয়ে যাচ্ছে। লাশটা ব্রেক কষতে না পেরে সোজা করিমের দিকে লাফ দিল। যা শয়তান, জাহান নামে যা। করিম বিদ্যুৎ গতিতে পাশে সরে গেল এবং তার হাতের লোহার কোদাল দিয়ে লাশটার বুকে সজোরে এক আঘাত করল। কোদালের ধাক্কায় লাশটার ভারসাম্য হারিয়ে ঠিক নদীর পাড়ের ফাটা মাটির ওপর গিয়ে পড়ল। সেই মুহূর্তে এক বিরাট মর্মর শব্দ হলো। নদীর পাড়ের ওই বিশাল মাটির খণ্ডটা আর লাশের ভার সহ্য করতে না পেরে মাটি ধসে সরাসরি উত্তাল মেঘনার বুকে গিয়ে পড়ল। পড়ার ঠিক আগ মুহূর্তে লাশটা করিমের দিকে তার হলুদ চোখ তুলে তাকালো। তার মুখ থেকে একটা শেষ হাড় কাঁপানো আর্তনাদ বেরিয়ে এলো, যা মেঘনার ঢেউয়ের গর্জনের সাথে মিশে চিরতরে হারিয়ে গেল। জলের তোরে সেই অভিশপ্ত কাফন আর শয়তানের শরীর তলিয়ে গেল অতল গহ্বরে। কি খবর করিম? রাইতে তো বিশাল তুফান গেল, তোমাগো কাজ তো শেষ করতে পারো নাই মনে হয়। নদীর যা ভাঙনা ছিল, পুরানা গোরস্থানের কিছুই তো আর বাকি নাই। ওই পাগলা ফকিরের কবর চাও নদীতেই গেছে, তাই না? জি মেম্বার সাহেব, নদীতেই গেছে। মাটি জানিতে চায় না, মেঘনা তা ঠিকই নিজের পেটে টাইনা নিয়ে যায়। রতন করিমের দিকে তাকালো। তার মনে পড়ে গেল কাল রাতের সেই হলুদ চোখ আর মটমট করে হাড় ভাঙার শব্দ। সে একটা বড় ঢোক গিলে চায়ের কাপটা নামিয়ে রাখল। সে জানে জীবনে আর কোনো দিন সে গোরস্থানের আশেপাশেও যাবে না। কিছু কিছু রহস্য নদীর গভীরেই লুকিয়ে থাকা ভালো। মেঘনা নদী যেমন মানুষের ঘরবাড়ি ভাঙে, তেমনই হয়তো কখনো কখনো অশুভ শক্তিকেও নিজের অতল গহ্বরে ডুবিয়ে দেয় মানুষেরই সুরক্ষায়। মেঘনার চরে বেওয়ারিশ লাশ হয়তো আর কখনো ফিরে আসবে না, কিন্তু মাঝরাতে বাঁশবাগানের ভেতর দিয়ে যখনই দমকা হাওয়া বয়, করিমের আজও মনে হয় কেউ একজন খুক খুক করে কাশছে।